না, কোথাও যেতে চাইলেও ধমকে চেয়ারে বসতে বলেছে। দুই হাতে কাজ করছে আর একটু পরপর তুবাকে দেখছে। শেষমেশ কৌশিকের ধমকে অতিষ্ঠ হয়ে কাঠ হয়ে চেয়ারে বসে রইল তুবা। হাতে কৌশিকের ফোন। চোখ মুখ কুঁচকে ফোনে মুভি দেখতে লাগলো। এছাড়া বসে বসে আর কি করবে? কাজের ফাঁকে ভাই বোনরা সবাই মিলে গল্প জুড়ে দিল। রিয়া বাঁশের খুঁটির সঙ্গে রঙিন কাপড় পেঁচাতে পেঁচাতে বলল, তোবা কত লাকি তাই না আপু? কৌশিক ভাইয়ের মতো কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছে। ওর কষ্ট হবে দেখে কোনো কাজ করতে দিচ্ছে না, চোখের সামনে বসিয়ে রেখেছে। এত কেয়ারিং আর রোমান্টিক হাজবেন্ড পেতে কপাল লাগে, হায় যেই কপাল আমার নেই। মমিতা হাসলো, ব্যঙ্গ করে বলল, তার বলতে আমার ভাইয়ের মতো মানুষই হয় না, চরিত্র তো নয় যেন সাদা কাপড়। কৌশিক বাঁকা হাসলো, স্টেজে আর্টিফিশিয়াল ফুল লাগাতে লাগাতে বলল, আমি যে কত বড় চরিত্রহীন সেটা আর কেউ না জেলেও তোর বোন খুব ভালো করে জানে। প্রমাণ হিসেবে ওর পেটের দিকে তাকে দেখতে পারিস। কিছুদিন পর প্রমাণটাও সবার চোখের সামনে ধরা দেবে। আচমকা কৌশিকের জবাব শুনে থতমত খেয়ে গেল তুবা। লজ্জায় গাল লাল হয়ে গেল মুখটা। হাঁসফাঁস করে উঠল, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর চোখ একবার মিটমিট করে তাকালো। মৌমিতা আর রিয়া দাঁত কেলিয়ে হাসছে। তুবা সবচেয়ে বেশি লজ্জা পেল রাতুলকে দেখে। নতুন দুলাভাইয়ের সামনে এমন কথা বলার কোনো মানে হয়? লজ্জায় হাঁসফাঁস করতে করতে উঠে দাঁড়ালো তুবা। তড়িঘড়ি করে বাড়ির দিকে পা বাড়ালো। ডেকোরেশনের বাঁশকুটি তখনও ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। পালানোর তোড়জোড় করতে গিয়ে পায়ের নিচে খেয়াল করলো না তুবা, বাঁশের একটা টুকরোতে পা লেগে দেহের ভারসাম্য হারালো। সামনে থাকা ইটের টুকরোতে ধাম করে পায়ে বাড়ি খেলো। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল, আচমকা কৌশিক তুবার হাত টেনে ধরলো। সঙ্গে সঙ্গে টান দিয়ে বুকের ওপর ফেললো। ভয়ে আতঙ্কে তুবার জ্ঞান হারানোর উপক্রম। কাঁপতে কাঁপতে হাত রাখলো পেটে। পড়ে গেলে কি হতো? কৌশিক না ধরলে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যেত। সেকেন্ডের ব্যবধানে হুড়মুড়িয়ে এগিয়ে এলো সবাই। মৌমিতা চিন্তিত স্বরে বলল, লাগেনি তো? কোথায় লেগেছে দেখা? একটু স্থির থাকা যায় না? খালি তুরুট ফুরুট করিস। তুবার শরীর তখনও থরথর করে কাঁপছে। বুকের ভেতর কেউ নিষ্ঠুরভাবে হাতুড়ি পিটাচ্ছে। কৌশিক এক হাতে চেয়ার টেনে তুবাকে বসিয়ে দিল। নিজ উদ্যোগে উদ্ভ্রান্তের মতো হাত পা টেনে টেনে দেখতে লাগলো তুবা কোথাও ব্যথা পেয়েছে কিনা। মুহূর্তেই নজরে পড়ল ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের ডগায় লাল রক্তের দাগ। নখ উঠে গেছে খানিকটা। কৌশিকের চোয়াল শক্ত হয়ে গেল। অতিরিক্ত রাগে থরথরে কেঁপে উঠল দেহ। এই মুহূর্তে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছা করছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরল কৌশিক। শক্ত চোখে তাকালো তুবার দিকে। আকাশ বাতাস কাঁপিয়ে যেই না ধমকাতে যাবে তৎক্ষণাৎ তুবার কান্নারত মুখটা নজরে পড়ল। বুকের ভেতর নড়ে উঠল কৌশিকের। তুবাকে এমন করুণভাবে কাঁদতে দেখে ধমকদার ইচ্ছাটাকে মাটিতে চাপা দিল। দাঁতে দাঁত চেপে রেখে দাঁতে দাঁত চেপে রাগটা দমিয়ে নিল। আগে পিছে না তাকিয়ে সোজা তুবাকে কোলে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে হাঁটা দিল বাড়ির ভেতর। জামাল সাহেব এসেছেন তাওহিদ সাহেবের সাথে কথা বলতে। এই কয়েকদিনে সংকোচ বোধ থেকে ছোট ভাইয়ের মুখোমুখি হতে পারেননি তিনি। এই মুহূর্তেও ভদ্রলোকের ভিতর চরম অস্বস্তি কাজ করছে। নিজের ছেলের কুকর্মের জন্য মাথা কাটা গেছে ওনার। ছোট ভাইকে ঠিক কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। বহু ভাবনা চিন্তা করে শেষমেশ সাহস জুগিয়ে চলে এলেন। মনের কোণে বহু সংকোচ নিয়ে চাপিয়ে রাখা দরজায় দুই আঙুলের টোকায় ঠকঠকালেন। তাহিদ সাহেব মাত্রই কাজ শেষ করে ঘরে এসেছেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজাটা খুলে দিলেন। দরজার সামনে নিজের বড় ভাইকে দেখে এক দফা অবাক হলেন তিনি। কিছুটা অবাক সুরে বললেন, ভাইজান, আপনি কিছু বলবেন? একটু কথা ছিল তোর সাথে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। ব্যতিব্যস্ত হয়ে বড় ভাইকে ঘরে ঢোকার জায়গা করে দিলেন। ভদ্রলোক গম্ভীর মুখে ঘরে ঢুকলেন। তাহিদ সাহেবের ইশারায় বিছানায় গিয়ে বসলেন। তাহিদ সাহেব নিজের বড় ভাইয়ের পাশে বসেছেন। জামাল সাহেব শুরু থেকে মাথা নিচু করে আছেন, চোখে চোখ রেখে কথা বলছেন না। আসলে তিনি কী দিয়ে কথা শুরু করবেন সেটা বুঝতে পারছেন না। বড় ভাইয়ের মনোভাব খানিকটা যেন বুঝে গেলেন তাওহিদ সাহেব। জামাল সাহেবের কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তুবা আর কৌশিকের সম্পর্ক নিয়ে আমার কোনো অভিযোগ নেই ভাইজান। আপনি দয়া করে কোনো হীনমন্যতায় ভুগবেন না। জামাল সাহেব কোনো কথা বলার শক্তি খুঁজে পেলেন না। করুণ চোখে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন।
করুণ চোখে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন। তাহিদ সাহেবের হাতটা শক্ত করে ধরে অপরাধী কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দিস তাওহিদ, আমার ছেলের জন্য এত বিশ্রী একটা কাণ্ড ঘটে গেল। ভাইজান প্লিজ এভাবে বলবেন না। তো আর কি বলবো, আমার অত বড় দামড়া ছেলে পরিবারের অগোচরে বাচ্চা মেয়েটাকে বিয়ে করে নিল, যে কিনা তোমার চাইতে গুণে গুণে 8 বছরের বড়। আবার গোপনে সংসারও পেতেছে, এমনকি বাচ্চাও নাকি আসতে চলেছে। বিশ্বাস কর তাওহিদ, যদি আমি আগেও এসব টের পেতাম তাহলে তাহলে ঘটনা এত দূর আগাতে আমি দিতামই না। অনেক আগেই ওদের আলাদা করে দিতাম। মাঝখানে বাচ্চাটা এসে আমার হাত পা বেঁধে দিয়েছে। তাহিদ সাহেব দুহাতে জামাল সাহেবের হাত চেপে ধরলেন। আলতো হেসে বললেন, জুরি তো আল্লাহর তরফ থেকে ঠিক করা থাকে ভাইজান। প্রেম ভালোবাসা তো বাহানাই মাত্র। তাছাড়া মন কি কারোর আয়ত্তে থাকার জিনিস ভাইজান? আপনি আমার কাছে বাবার মতো। আমার জীবনে বাবার পরে আপনার স্থান। বাবা মারা যাওয়ার সময় আমি অনেক ছোট ছিলাম। বাবার মুখও আমার ভালো করে মনে নেই ভাইজান। আপনি আর মেজো ভাই বাবার আদর ভালোবাসা যতটুকু বা পেয়েছেন, আমি সেটাও পাইনি। তবে আমার জীবনে আপনি আদর ভালোবাসার কমতি রাখেননি। সেই ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছেন আমায়। কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন। নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ছোট বলে সবসময় আমাকে বুকের সাথে মিশিয়ে বড় করেছেন। পরিবারের বড় সন্তান হিসেবে আপনি ছিলেন আমাদের মাথার উপরে ছায়ার মতো। এখনো আছেন। বুকের সবটুকু দিয়ে এই পরিবারটাকে আগলে রেখেছেন আপনি। আমার মেয়েটাকে আমার চেয়ে আপনি বেশি ভালোবাসেন। পরিবারের বাকি 4 বাচ্চাদের থেকে তুবাকে আপনি বেশি আদর দিয়েছেন। অজুহাত হিসেবে বলেছেন তুবা পরিবারের সবচেয়ে ছোট, তাই বেশি আদর করেন। কিন্তু আমি তো জানি তুবার প্রতি আপনার অগাধ ভালোবাসা, কারণ তুবা আমার সন্তান তাই। আপনার সন্তান সমতুল্য তাহিদের মেয়ে তাই। আপনি আমার কাছে বাবার চাইতে কিছু কম নয় ভাইজান। একটা মাত্র মেয়ে আমার। সেই মেয়েকে আপনার ঘরে পাঠাতে আমার কোনো আফসোস নেই। আমি কৌশিককে চিনি। আপনি আমার মেয়েকে ভালোবাসা দেবার চক্করে নিজের ছেলের প্রতি উদাসীনতা করছেন। ছেলেটাকে আমি আর মেজো ভাই কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের হাতে তৈরি করা ছেলেকে অবিশ্বাস কিভাবে করি? আমার মেয়ে আপনার ঘরে কৌশিকের জীবনে খুব সুখে থাকবে, এটা আমার বিশ্বাস। ভাবির সাথে আমার আগেই কথা হয়েছে ভাইজান। আমি ভাবিকে জানিয়ে দিয়েছি এই বিয়েতে আমার বা ময়নার কোনো অমত নেই। আপনি দয়া করে আর মাথা নিচু করে রাখবেন না। আপনি আমাদের মাথার ওপর ছায়া দেওয়া বটগাছ। আপনি থাকবেন সবসময়ের মতো শিরা টান করে। আপনার চরিত্রে মাথা ঢুকানো বেইমানান। ছোট ভাইয়ের আশ্বাস বাণীতে মনের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেলেন জামাল সাহেব। কোচকানো হাতটা আলতো করে রাখলেন তাহিদ সাহেবের মাথায়, এরপর ভ্রু কুচকে বললেন, এ কি, চুল পেকে যাচ্ছে কেন? নানা হতে চলেছি ভাইজান। চুল আর কতদিন কালো থাকবে? ছোট ভাইকে রসিকতা করতে দেখে হো হো করে হেসে উঠলেন জামাল সাহেব। হাসতে হাসতে নজর রাখলেন দরজার দিকে। আচমকা তার মুখের হাসি থেমে গেল। দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন কৌশিক তোবাকে কোলে করে নিয়ে দোতলায় উঠছে। দিন দুপুরে বাড়ি ভর্তি মানুষের সামনে ছেলেটার নির্লজ্জতা দেখে চোখ মুখ খিচে তাকালেন জামাল সাহেব। ছেলেকে দুটো কড়া কথা শোনানোর মতলব নিয়ে উঠতে গেলেন। আচমকা তাহিদ সাহেব তার হাত টেনে ধরে থামিয়ে দিলেন। অনুরোধ ছুড়ে বললেন, যেতে দেন না ভাইজান, বাচ্চা তো। ওটা বাচ্চা? আরে কদিন পরে বাচ্চার বাপ হবে, অসভ্য ছেলে একটা। দাঁত খিচে গর্জে উঠলেন জামাল সাহেব। ততক্ষণে কৌশিক সিঁড়ি মারিয়ে দোতলায় চলে গেছে। জামাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন নিজের ছোট ভাইয়ের দিকে। খ্যাক খ্যাক করে উঠলেন, এই
এই তোমাদের আজকারাতে ছেলেটা বিগড়ে গেছে। আজ তো একটা অসভ্য তৈরি হয়েছে। শুধুমাত্র পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি চুপ করে আছি, কিন্তু বেশি দিন চুপ করে থাকবো না। হ্যাঁ, একবার, খালি একবার বিয়ের আনুষ্ঠানিকতা মিটে যাক, এরপর আমি ওকে ধরবো। ওর এত দুঃসাহস হলো কিভাবে নিজের থেকে গুনে গুনে 8 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটার মাথা নষ্ট করার? আমি নিশ্চিত ওই তুবাকে ভুল ভাল বুঝিয়ে বস করেছে। কেন করেছে ওকে সেই জবাব আমার সামনে দিতেই হবে, আর দিতেই হবে, এটা আমি বললাম। গর্জন করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অনুষ্ঠানটা শেষ হতে যত দেরি, এরপরই তিনি ছেলের পেছনে শক্ত করে লাগবেন। তুবাকে নিয়ে সোজা নিজের ঘরে এলো কৌশিক। ধীরে সুস্থে তুবাকে খাটের পর পা ঝুলিয়ে বসিয়ে দিয়ে আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। 2 পা মুড়িয়ে মেঝেতে বসলো। তুবার আঘাত পাওয়া পাটা নিজের হাঁটুর ওপরে রাখলো। খুবই যত্ন নিয়ে তুলায় স্যাভলন ভিজিয়ে রক্ত পরিষ্কার করে দিল। কৌশিক এতটাই আস্তে হাত ছোঁয়াছে যেন তুবার সামান্যতম ব্যথা না পায়। মিনিট 5 সময় লাগিয়ে আঙুলটা কাপড়ে মুড়িয়ে দিল কৌশিক। কাজ শেষ হতে ফার্স্ট এইড বক্সটা নিয়ে উঠে দাঁড়ালো। তুবার সাথে আর একটাও কথা বলল না। ভীষণ রাগ হয়েছে কৌশিকের। ইচ্ছা করছে কানে নিচে কষে দুটো লাগাতে, কিন্তু তুবার গায়ে হাতও কৌশিক বোলাতে পারবে না। এতে নিজের কলিজাতে আঘাত লাগে, তাই নিজের দাঁতে দাঁত চেপে চুপ করে রাগটা দমিয়ে রেখেছে। রাগ রাগ মন নিয়েই আলমারির যথাস্থানে বক্সটা রেখে দিল কৌশিক। এরপর যে না ঘুরতে যাবে এমন সময় পিঠের সাথে নরম কিছু অনুভব করলো। চিকন দুটো কোমল হাত কৌশিকের পেটের কাছে শার্ট খামচে ধরলো। কৌশিক নড়ল না, তুবাকে সরতেও দিল না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কৌশিকে কিছু বলতে না দেখে তুবা এবার শব্দ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে নাক ঘষল কৌশিকের শার্টের পিঠে। কৌশিক হক চকিয়ে গেল, হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ালো। তুবা তখনও কৌশিককে ছাড়েনি। কৌশিক সামনে ঘুরতেই তুবা কৌশিকের বুকে মুখ গুজল, কাঁদতে কাঁদতে বলল, সরি, কথা বলুন প্লিজ। কৌশিক তবুও নিরুত্তর। তুবা মাথা তুলে তাকালো, ছলছল নয়ন জোড়া স্থির করলো কৌশিকের দৃঢ় মুখে। 2 পায়ের আঙুলের ভর দিয়ে খানিকটা উঁচু হলো। এক হাতে কৌশিকের বুকের কাছে শার্ট খামচে ধরে অন্য হাত কৌশিকের ঘাড়ে রাখলো। আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল পুরু ঠোঁটে। কৌশিক তবুও নিরুত্তর। তুবা আরও একটু ঘনিষ্ঠ হলো, ছোঁয়ার গাঢ়ত্ব বাড়ালো, শক্ত করে চেপে রাখলো পুরো ওষ্ঠজোড়া। এই পর্যায়ে কৌশিকের রেসপন্স পাওয়া গেল। 2 হাতে তুবার চিকন কোমর চেপে ধরে উঁচু করলো। এক গাঢ় চুম্বন শেষে তুবাকে মাটিতে নামালো। কপালে কপাল ঠেকালো কৌশিক, কণ্ঠ খাদে নামিয়ে বলল, নারী, তুই বড়ই ছলনাময়ী। পাথরকে গড়ানোর ক্ষমতা আছে তোর মাঝে। অভিমানের পাহাড়টাকেও টলি দিতে পারিস এক নিমেষে। এত ছলনা কেন তোর? তুবা কিছুটা এগিয়ে গেল, কৌশিকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ আমি কৌশিকের বউ, আমি সব পারি। কৌশিকের দেহে কারেন্ট খেয়ে গেল, শরীর কাটা দিয়ে উঠল, দেহের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল যেন। তুবার গলায় ফিসফিস আওয়াজে বিশেষ কিছু আছে, কৌশিককে উন্মাদ করে দেয়, দিন দুনিয়ার অনুভূতি ভুলিয়ে দেয়। কৌশিক তুবাকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে, বুকের সাথে মিশিয়ে নিল, মাথা ঝুঁকিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল, মোহনীয় কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ আ লট। সবাইকে বিয়ের দাওয়াত, গিফট নিয়ে চলে এসো সবাই, গিফটটা রেখে যাওয়ার আগ দিয়ে চলে যেও।